স্বাধীন বাংলাদেশে ভারতের তরফ থেকে এত সুন্দর তোফা দিব বা গিফট দিব এটা তারা ভাবছেও না। সেই গিফট হয়েছে 2-0 টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর মধ্যে এরকম হয়তো কোনো রেয়ার আমরা টিম খুঁজে পাবো যেখানে 1.5 দিনের মধ্যে টেস্ট ম্যাচ হারে গেছে। 1.5 দিন, প্রথম দিন মাত্র 35 ওভার, সেখানে বাংলাদেশ 107 রান করে সেটা 3 উইকেট গেছিলো। তারপরে 2 দিন তো খেলাই হয়েছে না, তো গেল 3 দিন এখানে। তো তারপরে বাদ বাকি যে 2 দিন অর্থাৎ চতুর্থ দিন সম্পূর্ণ খেলা হয়েছে, অর্থাৎ ভারতের কাছে সম্পূর্ণ 180 ওভার ম্যাচ আসছিল। সে 180 ওভার ম্যাচের মধ্যে সম্পূর্ণ 180 ওভার ম্যাচও করণ লাগছে না। এই হচ্ছে বাংলাদেশ, এবং ভারত কিন্তু সম্পূর্ণ ম্যাচটা জিততে নিছে। যে জায়গার মধ্যে বাংলাদেশের কাছে সম্পূর্ণ সুযোগ আসলো টেস্টটা ড্র করার, সম্পূর্ণভাবে আরামসে ড্র করতে পারতো, কিন্তু পারছে না। তো তারা নাকি আইছে ভারতে 2-0 টেস্ট সিরিজ জিততে। কী হয়েছে? 1.5 দিনে ম্যাচ শেষ। ভারতের আজকে আরও একটা সেশন বাকি আসলো, ইভেন 1.5 সেশন আমি কইতে পারি। টির পরে যে সেশনটা আসলো, তাছাড়া টির আগে যে ওভারগুলি আসছিল অর্থাৎ টি ডিক্লেয়ার করা শেষ হওয়ার আগে, সেখানে কিন্তু প্রচুর ওভার বাকি আসলো। অ্যাটলিস্ট 9 করে আমি যদি কইতে পারি এখানে 45 ওভারের মতন আরও বাকি আসছিল, যেটা খেলা হইলে। তো সেই জায়গার মধ্যে 180 ওভারের মধ্যে মাত্র কিছু সংখ্যক ওভার রয়ে গেছে, অর্থাৎ 30 থেকে 45 ওভার। তারপরে বাংলাদেশ পারছে না। অর্থাৎ ভারত কি অ্যাটাক করছে, আর তার একমাত্র ক্রেডিট যদি আমরা দিতে পারি সেটা হচ্ছে রোহিত শর্মা। রোহিত শর্মা যে অ্যাগ্রেসিভলি পুরা টিমের আগে নিছে, যেখান থেকে ম্যাক্সিমাম লোক কইছে, কমেন্টেটার হোক বা বড় বড় ক্রিকেট ব্যক্তিরা হোক, প্রত্যেকেই কিন্তু কইছে যে সেখানে উইনিং প্রবাবিলিটি কিন্তু খুব কম, মানে না বরাবর ম্যাক্সিমাম পার্সেন্ট সেখানে ড্র হইব। কেন তার ক্রেডিট একমাত্র আমরা রোহিত শর্মা দিতে পারি, যে পজিটিভলি চিন্তাধারার মাধ্যমে সে খেলাটারে ড্রর থেকে সম্পূর্ণভাবে উইনিং পার্সেন্টেজে কনভার্ট করছে, অর্থাৎ 100% ম্যাচ উইনিং। তো সেখানে যে 6টা মারছে, বিশেষ করে আমি কইতে পারি এই 6টাই কিন্তু কয়ে দিচ্ছে যে ভারত কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচটা জিতার লেগা কিন্তু নামছে। সেখানে আমরা খুব রেয়ারলি ইতিহাসের মধ্যে দেখতে পাবো যে কোনো একটা টিম এই অল্প সময়ের লেগা যে খেলাটা বাকি আসলো সেই দিকে ড্র করতে পারছে না। আর একমাত্র যদি কেউ হইতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ, একমাত্র বাংলাদেশই এরকম করতে পারে। আরেকটা আমি কইতে পারি সেটা হচ্ছে পাকিস্তান এরকম একটা টিম যারা সম্পূর্ণ 74 দিন পর্যন্ত তার কাছে ম্যাচ থাকার পর 5ম দিনে হাইরা থাকা। তো ঠিক বাংলাদেশটা হয়েছে সেম, যদিও তারা একই রক্তের লোক, আমরা এটা কইতে পারি। তো যাই হোক, নতুন স্বাধীন বাংলাদেশ তার এত সুন্দর উপহার তারা পায় হয়তো খুশি হইব। তাছাড়া কানপুর টেস্টের মধ্যে যে তার দর্শক যে রবি যে একটা ড্রামা করছিল, তার একটা প্রতিরূপ আমরা এটা কইতে পারি যে ভারত কীভাবে ব্যাক করতে পারে। এবং আগামী কয়েকদিন পরে টি-20 সিরিজ আইতেছে, এবং সেই জায়গার মধ্যেও কিন্তু আবার হোয়াইট ওয়াশ করে দিব 3-0। তো নো ডাউট এবার টেস্ট ম্যাচের মধ্যে আমরা টেস্ট ম্যাচের মধ্যে যে রেকর্ডগুলো আছে আমরা প্রত্যেকেই জানি। এই রেকর্ড মনে ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসের মধ্যে আর হইব কি না মনে হয় না। আমরা ফার্স্টেস্ট 50 মাত্র 19 বলে, ওভার দিকে যদি দেখি মাত্র 3 ওভারে। এটা টেস্টের মধ্যে এরকম আমরা চিন্তাধারা কেউ করতে পারে না। টি-20 হইলে এক কথা ছিল, বা ওডিআই হইলে এক কথা ছিল, কিন্তু টেস্টের মধ্যে যেখানে বলাররা পিচ দেখে সেরা বা একটু সেটেল হইতেই বা লিভ করতেই পর্যন্ত 3 ওভার জায়গা, সে জায়গার মধ্যে 50 রান 3 ওভারে, 10 ওভারে 100 রান, যেটা ওয়ানডের মধ্যে বা টি-20 মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, 10 ওভারে 100 রান হয়ে জায়গা, 18 ওভারে 150 রান। তো সেদিক থেকে যদি আমরা দেখি ভারতের এই খেলা দেখে সে বোঝা গেছে যে ভারত যে ম্যাচটা জিতব। তাছাড়া এই যে অল্প সময়ের মধ্যে যে 285 রানটা করছে, এটা প্রত্যেকটা অধিকাংশ টিমেরই একদিনে সম্পূর্ণ স্কোর, যেখানে 90 ওভারের মধ্যে তারা ওই 280 বা 260 বা 290-এর কাছাকাছি পর্যন্ত রান করতে পারে। সেই জায়গার মধ্যে ভারত এত অল্প ওভারের মধ্যে কিন্তু এই রানটা করছে, এবং যেখানে ভাবা যায় যে একটা টেস্ট ক্রিকেটের মধ্যে এরকম অ্যাটাক বা এত রান রেট, মানে এগুলি খুব আমরা কম দেখতে পাই। যেখানে বাংলাদেশের বোলিং ইকোনমি যদি আমরা দেখি, প্রত্যেকে কিন্তু টি-20 মতো রান কনসিড করছে, কোনো বলার 6-এর নিচে নাই। তো সে জায়গার মধ্যে একমাত্র বাংলাদেশই পারে এরকমভাবে ম্যাচটা হারতো। তাছাড়া আজকে তারা সম্পূর্ণ সুযোগ আসলো কিন্তু ম্যাচটা ড্র করতে পারতো যদি তারা ফলস শট কতগুলি না খেলতো। ড্রিঙ্কসের আগে আমরা যে দেখলাম বাংলাদেশ মাত্র একটা উইকেট গেছে, সেই ড্রিঙ্কস যাওয়ার পরে বা ড্রিঙ্কস শেষ হওয়ার পরে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ গোটাই গেছে 1 ঘন্টার বা 1.5 ঘন্টার মধ্যে।
7 উইকেট পর পর একের পর এক গেছে যেই দিগ্গজ ব্যাটসম্যানরা পাকিস্তানের মধ্যে 190 রান 100 রান বা সেঞ্চুরি বা ভালো রান করছে, কোনো দিগ্গজই কিন্তু চলছে না, না লিটন কুমার দাস চললো, না মুশফিকুর রহিম চললো, না তারা ক্যাপ্টেন চললো। এই হিসাবে বাংলাদেশের অবস্থা, তারা নাকি ভারতের আবার হোয়াইট ওয়াশ করতে আইছে। তো ভাই কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা কওয়া দরকার। যার লেগে রোহিত শর্মা কইছে মজা লেনে দো, আর ঠিক তার এরকমভাবে মজা লোয়াইছে, এবার পুরো ওয়ার্ল্ড ক্রিকেট হাসতেছে। তারা যদি নিজেরা চিন্তা করে টেস্ট ক্রিকেটের কথা, এত বছর হয়ে আছে, 24 বছর হয়ে আছে প্রায়, তারা টেস্ট প্লেয়িং নেশন হিসেবে মর্যাদা পাইছে, কিন্তু তারপরও তারা টেস্টের কোনো স্কিল ডেভেলপমেন্ট হয়েছে না, ব্যাটসম্যানের কোনো ভালো ডিফেন্সিভ সিস্টেম নাই, যার কারণে তারা আউট হইতেছে কন্টিনিউ। সারা টেস্ট সিরিজ জুড়ে তারা 90 ওভার পর্যন্ত ব্যাট করতে পারছে, 90 ওভার বাদ দিয়ে 74 ওভার পর্যন্ত তারা ম্যাক্সিমাম ব্যাট করতে পারছে, 74 ওভার। সেখানে তারা নাকি আবার ভারতের সঙ্গে টেস্ট খেলতে আইছে। ভারতের মধ্যে তারা ভারতে আইসে প্রথম দিকেই যে ভাব দেখাচ্ছে যে এইচজি বল নিয়ে কিন্তু তারা সম্পূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে আছে, কারণ এইচজি বল দিয়ে তারা খেলছে না। নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে বা নিজের প্লেয়ারদের উপর যদি বিশ্বাস না থাকে বা খেলার যদি স্কিল না থাকে, তাহলে এইচজি বল না, যে কোনো কোকোবোরা হোক বা ডিউক্স বল হোক, কোনো বলে কিন্তু বাংলাদেশ পারতো না। আর বাংলাদেশ এরকম একটা টিম আস্তে আস্তে ধ্বংসের পথে যাইব, যা শুরু হইতেছে তার ক্রিকেটের মধ্যে।